বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রয়াত হলেন রাজ্যের সংবাদ জগতের অন্যতম ব্যক্তিত্ব তথা স্বাধীনতা সংগ্রামী জিতেন পাল। বৃহস্পতিবার রাতে রাজধানীর জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাকে শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী ভানুলাল সাহা, সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর, বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রয়াত হলেন ত্রিপুরা রাজ্যের সংবাদ জগতের অন্যতম এক ব্যক্তিত্ব তথা স্বাধীনতা সংগ্রামী জিতেন পাল। বৃহস্পতিবার রাত আনুমানিক 1টা নাগাদ তিনি আগরতলা জিবি হাসপাতালে আইসিইউতে মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত কিছু সমস্যা নিয়ে তিনি জিবি হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সকালেই তার একটি অপারেশন হয়, তারপর তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। শুক্রবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে রাজ্যের সংবাদ জগতের লোকজন, বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের লোকজন তার জেল আশ্রম রোডের বাসভবনে ভিড় জমান তাকে শেষ শ্রদ্ধা জানাতে। ছুটে যান রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা, আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর সহ অন্যান্যরা। তার মৃত্যু সম্পর্কে বলতে গিয়ে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা বলেন, তাকে হারিয়ে বিশিষ্ট নাগরিক, বলিষ্ঠ সাংবাদিক ও মানবতাবাদী ব্যক্তিত্বকে হারালাম। সংগ্রামী জিতেন পালের প্রয়াণে খুবই গভীরভাবে মর্মাহত। যদিও 101 বছরের উপরে ওনার বয়স হয়েছে, স্বাভাবিক কারণেই আমরা চাইলেও তো ওনাকে মনের মধ্যে ধরে রাখা সম্ভব নয়। ওনার নির্ভীক সাংবাদিকতা, স্পষ্ট বক্তা এবং পূর্ব পাকিস্তান থেকে আগত নির্বাচনের জন্য উনি কলম ধরেছিলেন এবং তাদের পুনর্বাসনের জন্য তদানীন্তন সরকারের কাছে বিভিন্ন সময় যে দাবি করেছেন, এটা ওনার মানবিকতার এক পৃষ্ঠপোষক। উনি এই বয়সেও বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে ওনার প্রতিক্রিয়া উনি ব্যক্ত করেন। আমরা ওনাকে হারিয়ে একজন বিশিষ্ট নাগরিক, বরিষ্ঠ সাংবাদিক এবং একজন মানবতাবাদী মানুষকে হারালাম। অপরদিকে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিজন ধর বলেন, আমার মনে হয় সর্বশেষ যে স্বাধীনতা সংগ্রামী যিনি ছিলেন তিনি প্রয়াত হয়েছেন। দীর্ঘ জীবনী লাভ করেছেন, তো তার প্রয়াণে আমার নিজের তরফ থেকে এবং সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির তরফ থেকে শোক জ্ঞাপন করছি। তার পরিবারের সহানুভূতি জানাচ্ছি। বাড়িতে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর প্রয়াত জিতেন পালের মৃতদেহ নিয়ে আসা হয় আগরতলা প্রেস ক্লাবে। আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণে তার মৃতদেহ কিছুক্ষণ শায়িত থাকে। এখানেও রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীবৃন্দ সহ বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রেস ক্লাব থেকে বের করে তার মৃতদেহ সৎকারের উদ্দেশ্যে বটতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দক্ষিণ বাগমা সমতলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে শিক্ষক দিবসের সূচনা হয়। ছিলেন রাজ্যের অর্থ ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে 27 জন প্রাক্তন শিক্ষককে সংবর্ধনাও জানানো হয়। কোনো এক অজ্ঞাত কারণেই এই প্রজন্মের ছাত্ররা স্কুলের উপর আস্থা না রেখে প্রাইভেট টিউটরের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। তার সঙ্গে যুক্ত অভিভাবকরাও। স্কুলে না এসে প্রাইভেট টিউটরে বাড়ি যাওয়ার পদ্ধতিতে শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়। স্কুলের ক্লাসে পুরো সিলেবাস পড়ানো হয়, তারপরও কোন জায়গায় গলদ তা খুঁজে বের করতে হবে। দক্ষিণ বাগমা সমতল পাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে শিক্ষক দিবসের সূচনা করে একথা বলেন রাজ্যের অর্থ ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। শুক্রবার বিদ্যালয়ের হলঘরে শিক্ষক দিবস পালন করে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন কমিটি। তাতে বিদ্যালয়ের প্রাক্তন 27 জন শিক্ষককে জানানো হয় সংবর্ধনা। মন্ত্রী ভানুলাল সাহা বলেন, ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করে সেই ছেলে প্রাইভেট টিউটরের কাছে 85 থেকে 95% নম্বরে উঠতে পারে হয়তো বা প্রাইভেট টিউটর দিয়ে, কিন্তু সাধারণভাবে কেউ নাম্বার বাড়াতে পারে না প্রাইভেট টিউটর।
কিন্তু বিদ্যালয়ের উপর আস্থা হারিয়ে গেছে। কি গার্জিয়ান, এটা আজকে বিশ্লেষণ করা দরকার। বড়টা কোথায়? প্রাথমিকভাবে এটা স্কুলের উপর আছে। ক্লাস টিচিংটা কি সেভাবে ফ্রুটফুল হচ্ছে না? যার জন্য গার্জিয়ান বা ছাত্ররা কার উপর ভরসা রাখতে পারছে। দক্ষিণ বাগমা সমতল পাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষব্যাপী উদযাপন কমিটি গত 15ই আগস্ট থেকে নানা রকম অনুষ্ঠান আয়োজন করে সুবর্ণ রেখায় সুবর্ণ জয়ন্তী পালন করে আসছে। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন মনিকা দাস, এলাকার অভিভাবক দিলীপ দত্ত সহ আরও অনেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 13, 14 ও 15 সেপ্টেম্বর তেলিয়ামুড়া 3 দিন ব্যাপী চলবে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির 8ম রাজ্য সম্মেলন। সম্মেলনের প্রকাশ্য সমাবেশে উপস্থিত থাকবেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। এর জন্য চলছে সমগ্র তেলিয়ামুড়াতে প্রস্তুতি। রাজ্যের 19টি বিভাগ থেকে 710 জন প্রতিনিধি অংশ নেবে সম্মেলনে। আগামী 13, 14 এবং 15 সেপ্টেম্বর 3 দিন ব্যাপী চলবে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির 8ম রাজ্য সম্মেলন। আর সম্মেলনকে ঘিরে গোটা তেলিয়ামুড়া এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। আর সম্মেলনকে সামনে রেখে হবে প্রকাশ্য জনসমাবেশ। সমাবেশে তেলিয়ামুড়া সহ সারা রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখবেন সিপিআইএম পলিট ব্যুরোর অন্যতম সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাই চলছে প্রকাশ্য জনসভার মাঠ তৈরি। তেলিয়ামুড়া টাউন হলের মাঠে হবে প্রকাশ্য জনসমাবেশ। গোটা তেলিয়ামুড়া মহকুমার জনসাধারণ জনসভায় অংশগ্রহণ করবে আশা সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক সুধীর সরকারের। গোটা রাজ্য থেকে তফসিলি জাতি সমন্বয় সমিতি তথা ত্রিপুরা রাজ্যের 19টি বিভাগ এলাকার 710 জন প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত থাকবেন। প্রতিনিধিদের স্বাগত জানানোর প্রস্তুতিও চূড়ান্ত। থাকা খাওয়া যাতে কোনো ত্রুটি না থাকে এর দিকে নজর রাখছেন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির নেতৃত্বরা। 13 সেপ্টেম্বর 2টায় প্রকাশ্য সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে ও চলছে বিশাল প্রস্তুতি। তেলিয়ামুড়া বিভিন্ন এলাকা থেকে বর্ণাঢ্য মিছিল নিয়ে জনসভায় অংশ নেবে এলাকার মানুষ। সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক তথা সম্মেলনের প্রস্তুতি কমিটির যুগ্ম সম্পাদক সুধীর সরকার জানায়, আগামী 13, 14 এবং 15 সেপ্টেম্বর তফসিলি জাতি সমন্বয় সমিতির 8ম রাজ্য সম্মেলন তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হবে, টাউন হলে। তার জন্য আমাদের বিভাগীয় প্রস্তুতি চলছে এবং প্রস্তুতি চূড়ান্ত। 19টা বিভাগ থেকে 710 জন প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত হবেন এবং আগামীকাল মানে 13 সেপ্টেম্বর বিকাল 2টায় প্রকাশ্য জনসভা। আমাদের প্রস্তুতি সম্মেলনের জন্য চূড়ান্ত প্রস্তুতি হয়ে গেছে এবং এটা এখন সময়ের অপেক্ষা যে ডেলিগেটরা আসবেন এবং আগামীকাল জনসভা আগামীকাল আরম্ভ হবে এবং আমরা আশা করছি যে ইদানিংকালের মধ্যে থেকে আমরা একটা বৃহত্তর জমায়েত আমরা এই সম্মেলনের উপলক্ষে আমরা প্রকাশ্য সমাবেশে বৃহত্তর জমায়েত করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। রাজ্য সরকারের কারখানা ও বয়লার্স দপ্তরের উদ্যোগে উদয়পুরস্থিত গোমতী জেলা পরিষদের 1 নং কনফারেন্স হলে কারখানা শ্রমিকদের কর্মক্ষেত্রে সুরক্ষা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কারখানার মালিক ও শ্রমিকদের নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রাজ্য সরকারের কারখানা ও বয়লার্স দপ্তরের উদ্যোগে 12 সেপ্টেম্বর উদয়পুরস্থিত গোমতী জেলা পরিষদের 1 নং কনফারেন্স হলে কারখানা শ্রমিকদের কর্মক্ষেত্রে সুরক্ষা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কারখানার মালিক ও শ্রমিকদের নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। ওই শিবিরে শিল্প কারখানায় কর্মক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষা সম্বন্ধীয় এক আলোচনা চক্র এবং কারখানায় সুরক্ষা সংক্রান্ত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এর পাশাপাশি ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়াদি বিশদে আলোচনা করেন এবং শ্রমিকদের প্রাথমিক চিকিৎসার পদ্ধতি হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী শহীদ চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বিধায়ক প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও বিশিষ্টদের মধ্যে ছিলেন কারখানা ও বয়লার্স দপ্তরের চিফ ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিকরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা। এই শিবিরে
প্রায় শতাধিক শ্রমিক ও কারখানার মালিকগণ শিল্প কারখানায় কাজ করার সময় অসাবধানবশত বিভিন্ন ধরনের দুর্ঘটনা কিভাবে এড়ানো যায় এবং কিভাবে সুরক্ষিত থেকে কাজ করা যায় সে সম্বন্ধে বিশেষভাবে জানার সুযোগ পান। প্রধান অতিথির ভাষণে শ্রমমন্ত্রী শহীদ চৌধুরী বলেন, সাউথ ডিস্ট্রিক্ট সহ এখনকার এই জাতীয় এই কর্মসূচি এখানে প্রথম। সারা রাজ্যে আমাদের 1560টি কারখানা আছে, এরকম ছোট বড় মিলে। তাতে প্রায় 63,000-এর উপরে শ্রমিক কর্মচারীরা কাজকর্ম করে। সংখ্যার দিক থেকে কম নয়, ছোট রাজ্য, আমাদের পপুলেশন কম। 63,000-এর উপরে শ্রমিক কর্মচারী এই সেক্টরে কাজকর্ম করে। এই উদয়পুর এবং সাউথ ডিস্ট্রিক্ট মিলে এখানেও প্রায় 305টি ছোট বড় কারখানা আছে, যেখানে এই উদয়পুর ডিস্ট্রিক্টে 10,000-এর উপরে শ্রমিক কাজ করে, সাউথ ডিস্ট্রিক্টে 6,000-এর উপরে শ্রমিক কাজ করে, অর্থাৎ 16,000-এর উপরে শ্রমিক কর্মচারীরা এই দুটো ডিস্ট্রিক্টে এখন কাজকর্ম করে। এই যে বিরাট সংখ্যক একটা শ্রমিক কর্মচারীরা এখানে কাজকর্ম করে, 63,000-এর উপরে, তাদের সুরক্ষার বিষয়টা আমরা সুনিশ্চিত করতে চাই। দফতরের চিফ ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার ব্যানার্জি কারখানার আইনে শ্রমিকদের অধিকার এবং কর্মক্ষেত্রে সুরক্ষা ও সাবধানতা অবলম্বনের প্রয়োজনীয়তা সবিস্তারে তুলে ধরেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রাথমিক চিকিৎসা পদ্ধতির ব্যবহারিক দিকগুলো প্রদর্শন করেন। এ উপলক্ষে দপ্তরের পক্ষ থেকে শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা প্রণালী, এক সহায়ক পুস্তিকা ও বিভিন্ন মেশিনে কাজ করার ক্ষেত্রে সুরক্ষা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। জৈব বর্জ্য পদার্থ, গোমূত্র এবং বায়োগ্যাসের মাধ্যমে জৈব সার প্রয়োগ করে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করার বিষয়ে কৃষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ায়। কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রী বিজিতা নাথ। জৈব প্রযুক্তির সহায়তায় গ্রামীণ ত্রিপুরায় পুষ্টিকর সবজি ও ভেষজ উদ্ভিদের চাষে আরও উন্নয়নে বিশেষভাবে নজর দিয়েছে রাজ্য সরকার। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য বিজ্ঞান প্রযুক্তি দফতরের উদ্যোগে বরমুড়া খামতিং এডিসি কার্যালয় এলাকার চাষিদের নিয়ে করা হয় এক কর্মশালা। এতে 61 জন স্থানীয় বেনিফিশিয়ারিদের সরকারি সাহায্য প্রদান করা হয়। বৃহস্পতিবার বেলা 12টায় প্রদীপ প্রজ্বলন করে এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্য বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দফতরের মন্ত্রী বিজিতা নাথ। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি দফতরের সচিব সুরেন্দ্র কুমার সহ দফতরের আধিকারিকরা। 2006 সালে রাজ্যে জৈব প্রযুক্তি পর্ষদ গঠন হওয়ার পর জৈব প্রযুক্তি রাজ্যের উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে। এই পর্ষদ 7-8 বছরে রাজ্যের বিভিন্ন এলাকায় নানা প্রকল্প রূপায়ণ করেছে। বিশেষ করে গ্রামীণ ত্রিপুরায় বাড়িঘরে, অঙ্গনওয়াড়ি, স্কুল প্রাঙ্গণে পুষ্টিকর ভেষজ সবজি চাষে বিশেষ গুরুত্ব দিয়েছে। বিশেষ করে জৈব বর্জ্য পদার্থ, গোমূত্র এবং বায়োগ্যাসের মাধ্যমে জৈব সার প্রয়োগ করে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করার বিষয়ে কৃষকদের নিয়ে এই কর্মশালা বলে জানান রাজ্য জৈব প্রযুক্তি পর্ষদের সদস্য শুভেন্দু কুমার পাল। সেখানকার মধ্যে আছে আউটিবাড়ি এডিসি ভিলেজের মধ্যে আছে সিনাই, আমি পাখিপট্টি, মরসুমপাড়া, নারায়ণপুর, সংগ্রামপাড়া ইত্যাদি গ্রাম। মোট 61 পরিবার এবং 40 পরিবারকে আনুমানিক 2 কানি করে জায়গাতে আপনাদের। এই কর্মশালার মধ্যে দিয়ে এলাকার 61 জন জৈব প্রযুক্তির মাধ্যমে চাষ করা লেবু চাষিকে মোট 3.5 লক্ষ টাকা দিয়ে সাহায্য করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি তথা রাজ্য বিজ্ঞান প্রযুক্তি দফতরের মন্ত্রী বিজিতা নাথ বলেন, মানব সম্পদের ডেভেলপমেন্ট বা মানব সম্পদের উন্নয়ন, সেটা সরকারি একটা সিদ্ধান্ত নিলেই সেটা বাস্তব রূপ নিতে পারে না। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা আপনাদের কাছে যেমন আসছি, তেমনি এরকম ছোট ছোট বিভিন্ন খাবার ব্যবস্থা করেছে, বই দিচ্ছে, মেয়েদেরকে সাইকেল দিচ্ছে, তাহলে একবার খাবার দেওয়া হচ্ছে, অঙ্গনওয়াড়ি সেন্টারে গেলে একবার খাবার দেওয়া হচ্ছে। এটাকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি নিউট্রিশন, মানে অতিরিক্ত খাবার দেওয়া হচ্ছে। এই কর্মশালায় এলাকার চাষিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে সোনামুড়া মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশন দিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সোনামুড়া অঞ্চলের নারীরা। সংগঠিত হয় একটি মিছিল। শুক্রবার সারা রাজ্যের সাথে সোনামুড়াতেও
ভারতের গণতান্ত্রিক নারী সমিতির ডাকে এক সুবিশাল মিছিল ও গণডেপুটেশনে মিলিত হয় অসংখ্য নারীরা। শুক্রবার বিকেলে সোনামুড়া অঞ্চলের নারী সমিতির উদ্যোগে একটি সুবিশাল মিছিল সোনামুড়া শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসক সুভাষিস দাসের নিকট 5 দফা দাবির ভিত্তিতে একটি প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হন। এদিনের এই মিছিলে ও ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জেসমিন সুলতানা, বিভাগীয় নারী নেত্রী কমলা মজুমদার, প্রতিমা রায় সহ অন্যান্যরা। এদিনে 5 দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রেগা প্রকল্প সংকুচিত করা যাবে না, প্রতিটি ব্লককে রেগার আওতায় রাখতে হবে, খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, 14টি নিত্য প্রয়োজনীয় জিনিস রেশনে সরবরাহ করতে হবে, সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে প্রভৃতি। এদিনের এই মিছিল ও ডেপুটেশন সম্পর্কে বলতে গিয়ে জেলা পরিষদের সদস্যা জেসমিন সুলতানা জানান, রাজ্যব্যাপী 58টা ব্লক, নগর পঞ্চায়েত, পৌরসভা এবং কর্পোরেশন একই দিনে 12 সেপ্টেম্বর 5 দফা দাবি আমাদের। মূলত বিজেপি সরকার 100 দিনের তার কাজের মধ্যে আমরা যেটা দেখলাম, প্রথমত রেগা কর্মসূচিটাকে সারা দেশের মধ্যে ক্ষেত্রে তারা সুদিনের প্রচার করলেন, কিন্তু আজকে আমরা দেখছি গরিবের জন্য, নারীদের জন্য, এই যে সমাজের অর্ধেকাংশ মহিলারা আজকে পেছনে অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে তাদের জন্য কোনো অর্থ বরাদ্দ নাই বাজেটের মধ্যে। কাজে সেই দিক থেকে আমাদের সেই নারীদের জন্য, তফসিলি জাতি ইত্যাদিদের জন্য বাজেটে সেখানে অর্থ বরাদ্দের জন্য আমাদের দাবি এই। এছাড়া সারা দেশের মধ্যে যে শতকরা 60 থেকে 70% সে কৃষকদের সার ওষুধে কোনো ভর্তুকি নেই, যার জন্য আজকে কৃষি অবস্থা আজকে সেখানে প্রায় পঙ্গু হয়ে যাচ্ছে সারা ভারত। বিভাগীয় নারী নেত্রী কমলা মজুমদারের নেতৃত্বে 5 জনের একটি প্রতিনিধি দল দাবি সনদ তুলে দেন মহকুমা শাসক সুভাষিস দাসের নিকট। মহকুমা শাসক সুভাষিস দাস এই দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে আনবেন বলে আশ্বাস দেন। এদিনের এই মিছিল ও ডেপুটেশনে নারীদের উপস্থিতি ছিল ব্যাপক। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার সংগঠিত হবে তৃণমূল কংগ্রেসের কমলপুর বন্ধ, আর এর বিরোধিতায় মাঠে নামল সিপিএম দল। জেলা আদালত কমলপুর স্থাপনের দাবিতে দীর্ঘ 1 মাস ব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিল কমলপুর মহকুমা তৃণমূল কংগ্রেস। তার অঙ্গ হিসেবে গণ অবস্থান পথ অবরোধ করে ইতিমধ্যে আন্দোলনের প্রথম পর্ব শেষ করেছে তৃণমূল। শনিবার 12 ঘন্টার কমলপুর বন্ধের ডাক দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। ইতিমধ্যে দলের পক্ষ থেকে বন্ধের সমর্থনে ব্যাপক প্রচার করা হয় মাইক যোগে। তৃণমূল কংগ্রেসের দাবি কমলপুরের জনসংখ্যার নিরিখে জেলা আদালত করতে হবে, আমবাসায় জেলা আদালত নিয়ে গেলে চলবে না। জেলার মধ্যে কমলপুরে খুব ভালো পরিবেশ এবং একটা খুব সুন্দর পরিবেশ। 10 কিলোমিটার এরিয়ার মধ্যে প্রায় 1 লক্ষ লোকের বাস। এই জায়গাতে আমরা কমলপুরে যাতে জেলা আদালত স্থাপন হয় তার জন্য আমাদের এই দাবি আইন মানুষের জন্য, আইনের জন্য মানুষ না। কারণ এখানে যে পরিস্থিতি হচ্ছে, আমাদের সরকার পক্ষের লোক তারা জবরদস্তি যেমন মনে করছে তাদের সম্পত্তি, এই সম্পত্তি মনে করে তারা প্রশাসনকে ডিঙ্গিয়ে তারা রাস্তা রোখার জন্য, আমাদের রোখার জন্য তারা ওতপ্রোতভাবে এরকম মানে আক্রমণের পথে হাঁটছে। এরপরে আমরা প্রশাসনের আমরা সহযোগিতা করছি বা প্রশাসনের সহযোগিতা। অন্যদিকে বন্ধের বিরোধিতায় নামল সিপিআইএম। শুক্রবার সকালে বন্ধের বিরোধিতা করে সিপিআইএম এর শ্রমিক সংগঠন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন কমলপুর শহরে মিছিল বের করে। সিপিআইএম এর নেতা অঞ্জন দাসের দাবি, এটা তৃণমূলের সস্তা রাজনীতি, বন্ধ পথ অবরোধ না করে অন্যভাবে আন্দোলন করলে ভালো হয়। জেলা আদালতের নাম করে তৃণমূল কংগ্রেস সস্তা রাজনীতি করার জন্য কমলপুর বন্ধ আহ্বান করেছে। আমরা এই বন্ধের তীব্র বিরোধিতা করছি, কারণ তাতে জনদুর্ভোগ সৃষ্টি হবে। আর এই দাবি আমরা মনে করি তা নিয়ে অন্য পন্থায় আন্দোলন করা যায়। কমলপুরের উন্নয়নের ক্ষেত্রে আরো বহু কাজ করা যায়, কিন্তু তৃণমূল কংগ্রেস শ্রমজীবী মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকারের ভয়ানক সিদ্ধান্তের বিরুদ্ধে, খাদ্য নিরাপত্তার অধিকার কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে কোনো কথা নেই, রেগা প্রকল্প তুলে নিচ্ছে তার বিরুদ্ধে কোনো কথা নেই। আমরা তার জন্য তৃণমূল কংগ্রেসের এই সস্তা রাজনীতির বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আগামীকাল স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে তৃণমূল সিপিআইএম এর বন্ধের পক্ষে বিপক্ষে মিছিল পাল্টা মিছিল নিয়ে সাধারণ মানুষ শঙ্কিত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্মনগর টাউন হলে অনুষ্ঠিত হয় তফসিলি জাতি ও অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীদের ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস। শুক্রবার সকাল 11টায় ধর্মনগর টাউন হলে তফসিলি জাতি ও অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীদের ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি পুরস্কার এবং
এবং ধর্মীয় সংখ্যালঘু ছাত্রীদের স্পেশাল ইনসেনটিভ পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2014 অনুষ্ঠিত হয়। মহকুমা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস। প্রধান অতিথি ছিলেন বিধায়ক মোহাম্মদ ফয়জুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সমীরণ দাস প্রমুখ। সভাপতিত্ব করেন পুর পরিষদের চেয়ারপারসন রত্না মহেশ দাস। শুক্রবারে এই অনুষ্ঠানে ধর্মনগর মহকুমার 617 জন ছাত্রছাত্রীদের হাতে মোট 3,68,100 টাকা তুলে দেওয়া হয়। স্বাগত ভাষণে মহকুমা শাসক বিশ্বজিৎ পাল এই অনুষ্ঠানের রূপরেখা তুলে ধরেন। তাদের যেমন 6 to 9 আমার টোটাল এখানে এসসি স্টুডেন্ট রয়েছে 225 জন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে রয়েছে 34 জন। তেমনি বি.আর. আম্বেদকর স্মৃতি পুরস্কারের জন্য যারা ওবিসি ভুক্ত এদের সংখ্যা আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে 76 জন। স্পেশাল ইনসেন্টিভ মাইনরিটি গার্লসদের জন্য যেটা 6 to 9 279 জন। তেমনি মাধ্যমিক স্তরের উদ্বোধিকা প্রতিমা দাস ছাত্রছাত্রীদের কাছে আম্বেদকর সম্পর্কে তথ্যাদি জানার জন্য আহ্বান রাখেন। পুরস্কার পাবেন যারা সমাজে পিছিয়ে পড়া, শিক্ষা, অর্থনৈতিক, সামাজিক দিক থেকে যাদেরকে তপশিলি জাতিভুক্ত, পশ্চাৎপদ এবং ধর্মীয় সংখ্যালঘু ছাত্রছাত্রীদের তাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে যে যাকে উদ্দেশ্য করে ডক্টর বি.আর. আম্বেদকরকে স্মৃতি রক্ষার জন্য যে পুরস্কার দেওয়া হয়। তো বিশেষ করে আমি অর্থনৈতিক সামাজিক উন্নয়নের জন্য সংবিধানে লিখে গেছেন, সংরক্ষণ করে গেছেন, যার ফলে এই সুবিধাটুকু আমরা পাচ্ছি। তো তার জন্য আমি অনুরোধ রাখবো এই ছাত্রছাত্রীদের কাছে যারা তার জীবনী পড়েননি, জানেন না, তার জীবনী পড়ার প্রয়োজন আছে। বিধায়ক ফয়জুর রহমানের বক্তব্যের শেষে অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে নগদ অর্থ ও অভিজ্ঞানপত্র তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টিএসআর 12 নং বাহিনীর চাকমাঘাটের হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে মোট 70 জন জওয়ান রক্তদান করেন। দুর্গাপূজার পূর্বে সিভিক অ্যাকশন তথা মানব সেবামূলক কাজ হিসেবে টিএসআর 12 নং ব্যাটালিয়ন চাকমাঘাটের হেডকোয়ার্টারের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার সকাল 11টায়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস, 12 নং ব্যাটালিয়নের কমান্ড্যান্ট তপন দেবনাথ সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে সমাজ সেবামূলক কাজ হিসেবে জওয়ানদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এই শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা গৌরী দাস বলেন, আজ সবাই জানে রক্তদানের মানেটা কি, তাই এই রক্তদানে স্বইচ্ছায় সবাই এগিয়ে আসে। রক্তদান মানে একটি জীবনদান। একজনের রক্তদানে আরেকটি জীবন অতি সহজেই বেঁচে যায়। তিনি আরো বলেন, সবাই জানে যে আপনারা যে রক্ত দিচ্ছেন একটা অপর একটা জীবনকে বাঁচাচ্ছেন। রক্তদান মানে জীবনদান। সেইভাবে দেশের মধ্যে, আমাদের রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণভাবে, যেমন আমাদের দেশের বা আমাদের দেশের একটা ছোট্ট ত্রিপুরা রাজ্য হিসাবে ছিল তফসিলি সংগঠনের উদ্যোগে, সেখানে আমরা দেখেছি 90 জনের মতো রক্তদান করেছে। আজকে আমরা রাজ্যে আমরা দেখেছি আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান করেছিলেন রাজ্যের মানুষের কাছে, সমস্ত অংশের মানুষ, সেটা দেখেছি আমরা এমন একটা মানে আনন্দ উৎসব মেজাজে সেই রক্তদান শিবির মনে হচ্ছে মেলা, সেইভাবে কোনো মহিলারা সেটা এগিয়ে। এই রক্তদান শিবিরে 70 জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মহারানীপুর এলাকার বটতলিতে এক পরিত্যক্ত ইটভাটা থেকে বেআইনি মজুত রাখা গম, ইউরিয়া সার এবং পিভিসি পাইপ উদ্ধার করল তেলিয়ামুড়া মহকুমা শাসকের নেতৃত্বে এক অভিযানকারী দল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্যের নেতৃত্বে খাদ্য দপ্তরের আধিকারিক ও তেলিয়ামুড়া পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে তেলিয়ামুড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মহারানীপুর এলাকার বটতলিতে একটি পরিত্যক্ত ইটভাটায় হানা দিয়ে বেআইনিভাবে মজুত রাখা কিছু পরিমাণ গম, ইউরিয়া সার এবং ইউপিভিসি পাইপ উদ্ধার করে। খবরে জানা যায়, বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ মহারানীপুর বটতলাতে হানা দেয় খাদ্য দপ্তরের আধিকারিকরা। দীর্ঘদিন ধরেই খবর ছিল যে ওই এলাকায় দূরপাল্লার গাড়ি থেকে এফসিআই এর চাউল সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী বাঁকা পথে গাড়ি থেকে নামিয়ে চুটিয়ে ব্যবসা চলছিল। ঘটনা এসডিএম এর নজরে আসতেই হানা দেয় ওই এলাকায়। অভিযানকালে এলাকা থেকে
40 mm ইউপিভিসি পাইপ 42টি উদ্ধার করে, যার বাজার মূল্য 21,000 টাকা, গম উদ্ধার করে 7 বস্তা, যার বাজার মূল্য আনুমানিক 4,500 টাকা, এবং ইউরিয়া সার 5 বস্তা উদ্ধার করে, যার বাজার মূল্য 3,500 টাকা হবে বলে অনুমান। সর্বমোট আনুমানিক 30,000 টাকা দ্রব্য সামগ্রী উদ্ধার করে বলে জানান এসডিএম বিম্বিসার ভট্টাচার্য। তাদের এই অভিযান চালু থাকবে বলেও জানান তিনি। প্র্যাকটিক্যালি আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে এফসিআই এর কিছু গম বা সার বা চাল, এই ধরনের ইনফরমেশন ছিল আমাদের কাছে, যে এগুলো অবৈধভাবে মজুত করা হয়েছে। অ্যাকর্ডিংলি আমরা যাওয়ার পর চাল পাইনি, নেচার ফর্মে আমরা কিছু গম বা হুইট পেয়েছি, 7টা ব্যাগের মতো 350 কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4,500 টাকা। সার পেয়েছি ইউরিয়া, যার খুব প্রাইসেসও আছে মার্কেটে, 5টা ব্যাগের মতো নিয়ার অ্যাবাউট 250 কেজি, এবং এর আনুমানিক মূল্য প্রায় 3,500 টাকা। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা 10 ফিট ইউপিভিসি পাইপ 40 mm ডায়া 42টা আমরা পাই, এবং সাসপেক্টিভলি এগুলো একটা জঙ্গলে রাখা ছিল। আমরা মনে করছি এটা কোনো না কোনো ডেভেলপমেন্টাল স্কিমের সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির সাথে টেক আপ করছি। আমাদের এরকম অভিযান অলরেডি প্রসেসে চলছে, এবং আমরা চাইছি যতটা সম্ভব আমাদের ফুল এফোর্ট দিয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। বিলুনিয়া বিদ্যাপীঠ মাঠে ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত ফুটবল ম্যাচের দ্বিতীয় সেমিফাইনালে প্রতিপক্ষ 1 নং টিলা একাদশকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিল বিদ্যাপীঠ সকালবেলা একাদশ। টানটান উত্তেজনায় চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত সুবর্ণ জয়ন্তী বর্ষে প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় তথা চূড়ান্ত সেমিফাইনালে বিদেশি তারকা ঘোষিত প্লেয়ারে 2-1 গোলে বিদ্যাপীঠ সকালবেলা একাদশ 1 নং টিলা একাদশকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায়। খেলার প্রথমার্ধে 1 নং টিলা একাদশের খেলোয়াড়দের চূড়ান্ত আধিপত্য খেলার 19 মিনিট হরিয়ানের গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় বিদ্যাপীঠ সকালবেলা একাদশ। খেলার ফলাফল দ্বিতীয়ার্ধের